নমস্কার। কথা কিছু কিছু ব্লগে আপনাদের স্বাগত। মাত্র 3 দিনের জন্য বেরিয়ে পড়েছিলাম। গিয়েছিলাম তিস্তার কাছাকাছি পাহাড়ে, তবে একটু অন্য রকমের বেড়ানো। সেই অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই ব্লগ সিরিজে। দোসরা মে ভোর 4:15 আমরা বেরিয়ে পড়লাম। চারিদিকে এখনো বেশ অন্ধকার। এত ভোরে কখনো কোথাও বেরোনো আমাদের খুব একটা হয়ে ওঠে না। চেনা দিল্লি রোডটাও কেমন যেন অচেনা অচেনা লাগছে। রাস্তায় প্রচুর ট্রাকের ভিড়। তবে হ্যাঁ, আমরা জঙ্গলে বেড়াতে তো খুব ভালোবাসি, তাই মর্নিং সাফারি করবার সময় ঠিক এরকম ভোরবেলাতেই বেরোতে হয়। খানিকটা ওই রকমই হচ্ছে অনুভূতিটা। পাঁচটা নাগাদই আলো ফুটতে শুরু করলো, আর আমরাও হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। 5:30টায় বন্দে ভারত স্টেশনে ঢুকে গেল। আমরা বোট করলাম হাওড়া এনজেপি বন্দে ভারত। আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশন। ট্রেনের ঠিক মাঝামাঝি পড়েছে আমাদের E2 কম্পার্টমেন্ট। এটি বন্দে ভারত ট্রেনের এক্সিকিউটিভ কম্পার্টমেন্ট। ট্রেনে উঠে দরজা দিয়ে ঢুকে ফার্স্ট সিটটাই আমাদের পড়েছিল। আমরা লাগেজ রেখে আমাদের সিটে বসে গেলাম। ঠিক 5:55 ট্রেন ছেড়ে দিল। ট্রেন হোস্টেজরা প্রথমেই লাল গোলাপ দিয়ে আমাদের অভ্যর্থনা জানালো। বহুদিন পরে বেশ লাগলো কিন্তু সকাল সকাল একটা লাল গোলাপ পেয়ে। ট্রেন স্টেশন ছেড়ে আস্তে আস্তে এগিয়ে চলল। এই পুরো ট্রিপটা এনজয় করতে আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। रेल को साफ और स्वच्छ रखने की हमारी कोशिश में मदद करें। প্রিয় যাত্রীরা, অনুগ্রহ করে ট্রেনের শৌচাগারটি ব্যবহার করার পরে ফ্ল্যাশ করতে ভুলবেন না। আমরা সাধারণভাবে ট্রেন ছাড়ার পরে প্রথমেই চলে এলো মর্নিং টি অ্যান্ড বিস্কিট। ট্রেনের ডিসপ্লে বোর্ডে ট্রেনের গতি, পরবর্তী স্টেশন সবই শো করছে। প্রথম স্টপেজ বোলপুর, সকাল 7:30টায়। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের দূরত্ব 595 কিলোমিটার মতো, আর সময় লাগবে 7.5 ঘন্টা। পৌনে 7টা থেকে 7টার মধ্যে চলে এলো ব্রেকফাস্ট। ভেজ এবং ননভেজ দুরকমই সার্ভ করা হয়। ননভেজে অমলেট আর বয়েলড ভেজিটেবল, আর ভেজে থাকে 2টো করে ভেজিটেবল কাটলেট। বাকি সব মোটামুটি একই আছে। যেসব যাত্রীরা বোলপুর নামবেন তারাও কিন্তু ব্রেকফাস্ট পেয়ে যাবেন।
এই ট্রেনটায় মোট 3টে স্টপেজ আছে, বোলপুর, মালদা টাউন, ভার্সোই, আর তারপরেই এনজেপি পৌঁছচ্ছে দুপুর 1:25। এটি ফারাক্কার উপরে ব্যারেজ, তার উপর দিয়েই আমাদের ট্রেন যাচ্ছে, আর পাশেই রয়েছে রাস্তা, সেখান দিয়ে গাড়ি যাতায়াত করছে। ট্রেনে আমাদের সিটটা ছিল ডান দিকে, এই দিকে কিন্তু জলের পরিমাণটা কম, আর অপোজিট দিকে লক গেট দিয়ে জলটাকে আটকে রাখা হয়েছে, সেই দিকে কিন্তু ভরপুর জল। এটি মালদা স্টেশন। বেলা 11:30 নাগাদ আমরা মালদা টাউন স্টেশনে পৌঁছে গেলাম। দুপুর 12টার পরই লাঞ্চ সার্ভ করে দেওয়া হয়। সেখানেও ভেজ আর ননভেজ দু রকমেরই আইটেম আছে, ভেজে পনির আর ননভেজে চিকেন, বাকি সব মোটামুটি একই আইটেম। ডাল, একটা ভাজি, রাইস, আর তার সাথে আছে পিকলস, এছাড়া মিষ্টি দই এবং আইসক্রিম। সত্যি কথা বলতে এই ট্রেনে জার্নি করলে শুধু খেতে খেতেই আপনি গন্তব্যে পৌঁছে যাবেন। ও সরি, বলতে ভুলে গিয়েছিলাম, মাঝখানে আমাদের একবার টমেটো স্যুপ পরিবেশন করা হয়েছিল। মালদা স্টেশন ঢোকার আগে এবং মালদা ছাড়ার পরে দুপাশে কিন্তু প্রচুর আমের গাছ আমরা দেখতে পেলাম। ছোট ছোট আম গাছ আছে এবং তাতে অজস্র আমও হয়ে আছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, প্রচুর পুকুর, জলাশয়, এবং সেই জলাশয়গুলোতে প্রচুর পরিমাণে পদ্মের চাষ হচ্ছে। ফুল অবশ্য এখনো দেখা যাচ্ছে না, কিন্তু পদ্ম পাতায় পুরো জল আর দেখা যাচ্ছে না, জলটা পুরো পদ্ম পাতাতেই ঢেকে রয়েছে। কারেক্ট টাইমেই আমরা এনজেপি পৌঁছে গেলাম। নেমেই দেখলাম ভিড় আর গরম দুটোই অসহনীয়। যাই হোক, গাড়ি ঠিক করাই ছিল, ফলে খুব একটা অসুবিধে হয়নি। আমরা রওনা দিলাম, আর আমাদের গন্তব্য কিন্তু কালিম্পং। শিলিগুড়ি পেরিয়ে আমরা এগিয়ে চললাম। প্রায় বছর 10 আগে যখন এখানে এসেছিলাম, মিলিটারি ক্যান্টনমেন্ট এরিয়ার ঢোকার আগে প্রচুর গাছপালা ঘেরা রাস্তাটা খুব সুন্দর লেগেছিল। সেই ভালো লাগাটা কিন্তু মনে গেঁথেছিল। কিন্তু এবার খুব হতাশ হলাম, দেখলাম রাস্তার পাশে সব বড় বড় গাছগুলোকে কেটে ফেলে ফ্লাইওভার করা হচ্ছে, সবুজের চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না। সেই সৌন্দর্য আর খুঁজে পেলাম না। কত সুন্দর সুন্দর বড় বড় গাছগুলো না দেখতে পেয়ে মনটা কিন্তু একটু খারাপই হয়ে গেল। যাই হোক, গাড়ি এগিয়ে চলল। খানিকটা রাস্তা পেরিয়েই পাহাড়ের পথ ধরলাম, আর তারপরেই পাশে পেয়ে গেলাম সেই প্রিয় তিস্তাকে, যার সঙ্গে জড়িয়ে আছে বহু আবেগ এবং অনুভূতি। তিস্তা নদী সিকিম এবং উত্তরবঙ্গের জীবনরেখা। হিমালয়ের কাংশে হিমবাহ থেকে সৃষ্টি হয়ে ব্রহ্মপুত্র নদে গিয়ে মিশেছে। তিস্তা নদীকে জড়িয়ে বাঙালির আবেগ কিন্তু বহুদিনের। লেখক দেবেশ রায়ের লেখা তিস্তাপারের বৃত্তান্ত, যেটা 1990 সালে একাডেমি পুরস্কার পায়, পড়লেই কিন্তু এই তিস্তার ভৌগোলিক পরিবেশের সঙ্গে অভিযোজন করে বসবাস করা সাধারণ কৃষিজীবী এবং শ্রমজীবী মানুষের প্রাত্যহিক জীবনযুদ্ধের একটা চিত্র চোখের সামনে ভেসে ওঠে। মনে পড়ে যাচ্ছে তিস্তা নিয়ে লেখা বহু কবিতা এবং গানের কথা। মনের মাঝে দূরের পাহাড় স্বপ্ন ছবি আঁকে, মনটা তখন বকের পালকে তিস্তা নদীর বাঁকে। তিস্তার বেড অনেক উপরে উঠে এসেছে, সব ওই ডেব্রিস গুলো অ্যাকচুয়ালি ওই বালি। আর ঋতুপর্ণ ঘোষের তিতলি সিনেমা, সেও তো এই পাহাড়ির রাস্তায় তিস্তাকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার এক গল্প।
তার সঙ্গে শ্রীকান্ত আচার্যের সেই মন কেমন করা গান, মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলো তিস্তা। তো অক্টোবর মাসে সিকিমের লোনাক হ্রদ ভেঙে তিস্তায় আসে হরপা বান। এর ফলে বিপুল জলোচ্ছ্বাসে ভেসে যায় দুপার। প্রচুর পলি মাটি বালি জমা হয়ে নদীর বেড ক্রমশ উঁচু হয়ে পড়ে, আর তার জেরেই নদীর গতিপথ ক্রমশই বদলে যাচ্ছে, যার প্রভাব পড়েছে তিস্তা সংলগ্ন অঞ্চলে মানুষের জীবনযাত্রায়। হ্যাঁ, সিকিমের ট্রেনটা যাবে ওই টানেলের মধ্যে ডুবে যাবে। আর এই যে পিলার, আর ওই দিকের একটা পিলার, দুটো পিলারের উপর ব্রিজ তৈরি হবে, ওদিকে আবার টানেল বোর হয়ে গেছে। ওই আরেকটা পিলার, সেই পিলারটার উপরে আর এটা পড়বে, এটার ওপর দিয়ে টানেলে চলে যাবে। এটার উপর দিয়ে ব্রিজটা হচ্ছে, এটা সিকিম যাওয়ার ট্রেন। গ্যাংটক চলে যাওয়া যাবে এনজেপি থেকে ট্রেনে। আর এখানে তিস্তার রূপটা দেখো, যেহেতু জলটা পুরো ফুল, তাহলে যে আটকানো আছে জলটা এদিকে। গাড়ি পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ধসে পুরোপুরি রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছিল। এখন রাস্তা পরিষ্কার করবার কাজ চলছে। আমাদের ড্রাইভার সাহেব বলছিলেন এটি সিকিম যাবার রাস্তা বলে এখন এই রাস্তায় গাড়ির পরিমাণ প্রচুর। এবার আমরা আস্তে আস্তে তিস্তাকে ছেড়ে দিয়ে অন্য রাস্তা ধরে নিলাম। কালিম্পং আর মাত্র 15 কিলোমিটার রাস্তা। এবার হাওয়াতে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে এসেছে। বিকেল 4:30 নাগাদ পৌঁছে গেলাম গার্ডেন রিচ হোটেলে। অ্যাকচুয়ালি এটা আমাদের শুধু বেড়াতে আসা নয়, কিন্তু আমার হাজব্যান্ডের একটা কনফারেন্স অ্যাটেন্ড করতেই এখানে আসা। কালিম্পং কলেজে হবে দুদিনের এই কনফারেন্সটা। কলেজ কর্তৃপক্ষই সব ঘর বুকিং করে রেখেছিল। হোটেলটা ঠিক কলেজের উল্টো দিকেই আছে। বেশ সাজানো গোছানো টিপটপ হোটেলটা, প্রচুর গাছপালা ঘেরা আর অনেকটা কটেজ টাইপের ঘর। ব্যালকনিতে দাঁড়ালে দূরে পাহাড়গুলোকে দেখা যাচ্ছে। লনে খুব সুন্দর একটা বসবার ব্যবস্থাও করা আছে। এটা ঠিক আমাদের রুমের সামনের অংশ। আকাশ আর পাহাড়ি গাছপালা ঘেরা এই সুন্দর পরিবেশে বসে মর্নিং টি আর ব্রেকফাস্ট করার মজাই আলাদা। রাতের বেলাও হোটেলের সব আলোগুলো যখন জ্বলে উঠলো, এই জায়গাটা বেশ মায়াবী লাগছিল। হোটেলের 3 তলার ওপরে একটা ওপেন টেরেস আছে। ওখানে দাঁড়ালে দূরের পাহাড়গুলোয় জোনাকির মতো আলো ঝিকমিক করছে দেখা যাচ্ছে। বহুদিন পর পাহাড়ে এসে তার সৌন্দর্যে মনটা একদম ভরে গেল।
সব ব্যবস্থা ভালোই। কাল অনেকটা সময়ই আমাদের ওই কনফারেন্সে কাটবে, আর সেখানেই কালিম্পংয়ের লোকের মুখ থেকে আপনাদের শোনাবো কালিম্পংয়ের কথা, সঙ্গে আরও কিছু বেশ অজানা তথ্য। কালিম্পংয়ের এই অজানা কথা জানতে আর ট্র্যাডিশনাল কিছু অনুষ্ঠান দেখতে প্লিজ আমার সঙ্গে থাকুন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন।